আচ্ছা, আপনারা কি একটি মজার বিষয় লক্ষ্য করেছেন? ১,০০,০০০ টাকাকে যদি আপনি ১,০০০ টাকার নোট দিয়ে একটি প্যাকেট বানান, তাহলে ওই ১০০ পিস ১,০০০ টাকার নোটকে গুনতে কত সময় লাগতে পারে আপনার? বুঝতে পারছি, এরকম অদ্ভুত এক্সপেরিমেন্ট কখনো করে দেখেননি, হয়তোবা এরকম এক্সপেরিমেন্ট আপনার সামনে কখনো উপস্থাপিত হয়নি। আপনি যদি অতি দ্রুত হাতে গণনা করেন তাহলে ৬০ সেকেন্ড বা ১ মিনিট সময় লাগতে পারে, আর যদি কাউন্টিং মেশিনে গণনা করেন তাহলে সেটির সময় লাগবে ২০ সেকেন্ড থেকে ৩০ সেকেন্ড। এবং সেই সাথে আরেকটি ইনফরমেশান জানিয়ে রাখি, সেই ১০০টি ১,০০০ টাকার নোটের প্যাকেটটির ওজন হবে ১২০ গ্রাম থেকে ১৩০ গ্রাম। আপনারা হয়তো মনে করতে পারেন এইরকম অদ্ভুত ইনফরমেশান কেন? কারণ আজকের এই ভিডিওটিতে কালো টাকাকে সাদা আর সাদা টাকাকে কালো কিভাবে বানানো হয় তারই একটি বিস্তারিত আলোচনা তুলে ধরবো আপনাদের সামনে। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি, যাতে থাকবে সাদা কালো টাকার আদ্যোপাদ্য কাহিনী। সো লেট গেট স্টার্টেড টু আওয়ার ডিসকাশন। তো ভিডিওর প্রথমে যে প্যাকেট নিয়ে কথা বলেছিলাম সেই প্যাকেটে ফিরে যাই। এক্সপেরিমেন্ট সাপেক্ষে আপনি যদি ১,০০০ টাকার নোট দিয়ে ১ কোটি টাকা বানান, তাহলে সেই টাকাকে যদি আপনি ফিজিক্যাল হ্যান্ড দিয়ে কাউন্ট করেন তাহলে সময় লাগবে সর্বোচ্চ ২ ঘন্টা, এবং এই ১ কোটি টাকার ওজন হবে ১২.৫ কেজি থেকে ১৩ কেজি। এই এক্সপেরিমেন্টযুক্ত ইনফরমেশান কেন আপনাদের সামনে উপস্থাপন করলাম তার ব্যাখ্যা একটু পরে দিচ্ছি, আগে মূল বিষয়ে ফিরে যাই। আপনি কি জানেন প্রতি বছর বাংলাদেশ থেকে কত টাকা বিদেশে পাচার হয়, বা কত টাকা এদেশ থেকে প্রতি বছর বাইরে চলে যাচ্ছে? বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী যে তথ্য পাওয়া যায়, অথবা টিআইবির রিপোর্ট অনুযায়ী যে তথ্য বেরিয়ে আসে, তা শুনলে আপনি যথারীতি আতঙ্কিত হয়ে যাবেন। সেই পাচার হওয়া টাকার পরিমাণ হচ্ছে আনুমানিক ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকা, যার ভলিউম এরিয়া অত্যন্ত বেশি, যেটাকে আমি এক্সপেরিমেন্টলি আপনাদের সামনে তুলে ধরব। আপনি যদি এই ৯০ হাজার কোটি টাকাকে ১,০০০ টাকার নোট দিয়ে বানাতে চান তাহলে এর ওজন হবে ৯৯০ টন, আর এই ৯৯০ টন টাকার ভলিউমের কিন্তু অনেক বেশি। এক্সপোর্ট ইম্পোর্টের কাজে যে কন্টেনারগুলো ব্যবহার করা হয়, অথবা ট্রান্সপোর্টের ক্ষেত্রে যে কন্টেনারগুলো ব্যবহার করা হয়, সেই কন্টেনারের ধারণ ক্ষমতা হচ্ছে ২৭ টন। আমাদের বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটির যে রোডে লোড নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা হচ্ছে ২৭ টন, এবং সেইভাবেই ট্রান্সপোর্ট অথরিটি ট্রান্সপোর্টগুলোকে এভাবে পারমিট দিয়ে থাকেন। আর সেই জন্যই আমাদের দেশে এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবহৃত যে কন্টেনারগুলো ব্যবহার করা হয়, সেগুলোর ধারণ ক্ষমতা রাখা হয়েছে ২৭ টন। তো এইরকম কন্টেনারে যদি আপনি পাচার হওয়া টাকাকে বহন করতে চান তাহলে আপনাকে আনুমানিক ৫০টি কন্টেনার লাগবে, অর্থাৎ এই টাকার ভলিউম এরিয়া হচ্ছে ৫০টি কন্টেনারের সমান। আর যদি আপনি ওই টাকাকে ফিজিক্যাল হ্যান্ড দ্বারা গণনা করতে চান তাহলে আপনার সময় লেগে যাবে মাত্র ৩ বছর। আমি আসলে এর ভলিউম পিকচারটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এই কন্টেনারগুলোকে ব্যবহার করেছি, যাতে এর ভয়াবহতা এবং এর ব্যাড ইম্প্যাক্ট একটা দেশের অর্থনীতিতে কতটা ক্ষতির কারণ হতে পারে তারই একটি বাস্তব চিত্র তুলে ধরার জন্য। তো কারা এই টাকাগুলো বিদেশে পাচার করছে, বা কোন সুদীজন এই কাজগুলোর সাথে জড়িত, তা আপনারা হয়তো বা পেপার পত্রিকার মাধ্যমে অবগত আছেন, সেখানে আমার বলার কোনো অবকাশ নেই। তবে এ কাজ অনেক উচ্চপদস্থ কর্মকর্তা বা উচ্চ পর্যায়ের, যাদেরকে এলিট শ্রেণীর মানুষ হিসাবে গণ্য করি আমরা এই সমাজে। তো সাদা কালো টাকার বিষয়টি আমি এখন ক্ল্যারিফাই করি। কালো টাকা আসলে কি, বা এর রঙটাই বা কেমন? বিভিন্ন রঙের টাকা আমরা দেখতে পাই, কিন্তু এই রকম টাকা আমাদের চোখে কখনোই পড়ে না। এরকম অদ্ভুত প্রশ্ন আপনার মনে আসতেই পারে, বা আসাই স্বাভাবিক। কিন্তু তার আগে
আমার ক্লাস 5-এর একটি ঘটনা বলি। একদিন ক্লাসে আমার এক শ্রদ্ধেয় শিক্ষক কোনো একটি বিষয় আলোচনার পরিপ্রেক্ষিতে বলেছিলেন, দেশে এখন কালো টাকার ছড়াছড়ি। আমি এই বাক্যটি শোনার পর স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার আমি তো এরকম রঙের টাকা কখনো দেখি নাই। তো স্যার কিছুক্ষণ চুপ করে থাকার পরে আমাকে একটা উত্তর দিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন কি, তোমাদের যেন এইরকম টাকা কখনো দেখতে না হয়, এটাই আমার একমাত্র চাওয়া। স্যারের এই উত্তর শোনার পর কালো টাকা দেখার উৎসাহ আরও বেড়ে গেল। বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করি, তুমি কি কালো টাকা দেখেছো? তারা যথারীতি উত্তর দেয় না। এভাবেই পেরিয়ে গেল অনেকটি বছর। ভর্তি হলাম বিশ্ববিদ্যালয়ে। প্রতি বছরের ন্যায় চলে আসে জুন জুলাই অর্থ বছর। মিডিয়াগুলো তখন সাদা কালো টাকার গান নিয়ে ব্যস্ত। তাদের এই গান শুনতে শুনতে বুঝতে পারলাম সাদা কালো টাকার অদৃশ্য রঙের ভয়াবহতা। সেই স্যারকে স্যালুট জানায় ওই বাক্যটির জন্য, যেখানে ব্যালিস্টিক অর্থনীতির একটি ইথিক্যাল পয়েন্টকে তিনি তুলে ধরেছিলেন। তো চলুন দেখে আসি কালো টাকা বা ব্ল্যাক মানি দেখতে কেমন। ব্ল্যাক মানি বা ইললিগ্যাল মানি ব্যাপারটা কিন্তু এক জিনিস নয়। ব্ল্যাক মানি হলো, ধরুন আপনি বছরে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করেন, সেই টাকার বিপরীতে সরকারকে হয়তোবা আপনি 10,000 টাকা কর বা ট্যাক্স দিয়ে থাকেন। অর্থাৎ আপনি সারা বছর কত টাকা আয় করলেন তা সরকারকে প্রদর্শিত করে তার বিপরীতে 10,000 টাকা কর বা ট্যাক্স দিলেন সরকারকে। কিন্তু যদি আপনি সরকারকে সেই 10,000 টাকা ট্যাক্স না দিয়েন, তাহলে আপনি সারা বছর যে পরিমাণ অর্থ উপার্জন করলেন সেটা হয়ে যাবে ব্ল্যাক মানি বা কালো টাকা। তবে ব্ল্যাক মানি কখনো ইললিগ্যালভাবে বিবেচিত করা যাবে না বা ইললিগ্যাল মানি নয়। ইললিগ্যাল কথাটি বিভিন্ন অ্যাঙ্গেলে বা বিভিন্ন সেন্সে আমরা ব্যবহার করতে পারি। ধরুন কেউ যদি কাউকে চাকরি দেওয়ার নাম করে অবৈধভাবে টাকা নেই, যাকে আমরা ঘুষ বলে থাকি, অথবা ধরুন কোনো সরকারি প্রকল্পের মূল্যবান 40,000 কোটি টাকা, সামহাও কোনো এক প্রক্রিয়ার মাধ্যমে যদি প্রকল্পটিকে 10,000 কোটি টাকায় সম্পূর্ণ করে বাকি 30,000 কোটি টাকা যদি নিজেদের মধ্যে ভাগ ভাটরা করে নেওয়া হয়, তাহলে সেই ভাগকৃত টাকাটা হচ্ছে ইললিগ্যাল মানি। অর্থাৎ সমস্ত অবৈধভাবে অর্জিত টাকাই হলো ব্ল্যাক মানি, কিন্তু সকল ব্ল্যাক মানি অবৈধ বা ইললিগ্যাল টাকা নয়। যেমন ধরুন গ্রামের একজন মানুষ জমিতে ফসল উৎপাদন করে বেশ মোটা অঙ্কের টাকা উপার্জন করলেন, কিন্তু সেই টাকার বিপরীতে সরকারকে কোনো প্রকার ট্যাক্স বা কর দিলেন না। সেক্ষেত্রে কৃষকের এক বছরের বিক্রিত ফসলের মূল্য ব্ল্যাক মানি বা কালো টাকার অন্তর্ভুক্ত হয়ে যাবে, কিন্তু সেটা ইললিগ্যাল মানিতে অন্তর্ভুক্ত হবে না। কারণ কৃষক অনেক কষ্ট করে তার জমিতে ফসল ফলিয়েই এই টাকাটি উপার্জন করেছেন, কোনো অবৈধ উপায়ে তিনি এই টাকা অর্জন করেননি। কিন্তু যেহেতু তিনি এই টাকাটি সরকারকে প্রদর্শিত করেননি বা এর বিপরীতে কোনো ট্যাক্স প্রদান করেননি, সেহেতু তার এই বিক্রিত ফসলের মূল্যটা চলে যাচ্ছে ব্ল্যাক মানির আন্ডারে, কিন্তু সেটা কখনোই ইললিগ্যাল মানির অন্তর্ভুক্ত হবে না। ব্যাপারটিকে আমি সহজ বাংলায় বোঝাতে পারলাম। আবার রিপ্লাই করি, সকল অবৈধভাবে অর্জিত টাকা ব্ল্যাক মানি, বাট সমস্ত ব্ল্যাক মানি ইললিগ্যাল মানি বা অবৈধ টাকা নয়। তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আমি চেষ্টা করব বিষয়টিকে আরও সহজ করে দেওয়ার। সামহাও আপনি যদি দেশের সরকারি প্রজেক্টগুলোর দিকে একটু নজর দেন, তাহলে উপলব্ধি করতে পারবেন যে সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বিভিন্ন প্রজেক্টকে হাতে নিয়ে থাকে দেশের উন্নয়ন বা দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য। ধরুন একজন অতি সুধীজন, যার একটা ফেস ভ্যালু রয়েছে এ সমাজে, কিন্তু সে একজন কারাপ্টেড পারসন, যে কিনা এইরকম প্রজেক্ট থেকে হাজার হাজার কোটি টাকা ইললিগ্যাল বা অবৈধভাবে আয় করেছেন। বড় ফিগারের দুর্নীতি মূলত এই সব প্রকল্পগুলো থেকেই হয়ে থাকে। তবে সব মানুষ কিন্তু বা সব সুধীজন কিন্তু কারাপ্টেড পারসন নয়। এমনও মানুষ রয়েছে যারা সরকারি বিভিন্ন উচ্চ পর্যায় থেকে তাদের নৈতিকতাকে ধরে রেখেছেন, এবং সেই সকল মানুষকে আমাদের স্যালুট জানানো উচিত, কারণ তাদের কারণে হয়তো বা বাংলাদেশের অর্থনীতিটা আজও টিকে রয়েছে।
বা ভবিষ্যতেও টিকে থাকবে। কিন্তু ওই সকল কারাপ্টেড পারসন যারা অবৈধভাবে 800-900 কোটি টাকা বানিয়ে ফেলেছেন, তারা কিন্তু সেই টাকা এই দেশের কোথাও রাখতে পারে না বা কোথাও রাখতে পারবে না। তখন তাদের টেন্ডেন্সিতে কাজ করে টাকাগুলো বাইরে যে করে হোক পাঠিয়ে দিতে হবে অথবা পাচার করতে হবে। তারা বিভিন্ন দেশে যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এমনকি সুইজারল্যান্ডের মতো জায়গাতে পাচার করে দেয়। এমনকি সেই দেশগুলোতে তারা জমি অথবা ফ্ল্যাট, বাড়ি এবং ফিক্সড ডিপোজিট করে ফেলেন। এ সমস্ত টাকা কিন্তু এদেশের মানুষের কষ্টার্জিত টাকা। এই টাকার মধ্যে রয়েছে আনন্দ, দুঃখ, বেদনা, বাংলার ঐতিহ্য, যাকে এক ধরনের হিনিয়াস ক্রাইম দ্বারা বিদেশে পাচার করছে কিছু সংখ্যক সুধীজন। তাদের মন মানসিকতা কেমন বা তারা কতটা হিনিয়াস ক্রাইম করতে পারে তা আমার জানার বাইরে। সুতরাং অন্ততপক্ষে আপনি এই কাজটি করবেন না বা কাউকে ইন্সপায়ার করবেন না। আগামীর ভবিষ্যৎ প্রজন্ম আপনার শিশুকে কখনো এইরকম ইন্সপায়ার করবেন না যে জীবনে বড় হয়ে অনেক টাকা ইনকাম করতে হবে। মোরাল শিক্ষাই শিক্ষিত করুন। একজন প্রকৃত মানুষ হতে যা লাগে সেই শিক্ষাগুলোই তাদের দিন। নৈতিকতার বৃত্তে রেখেই শিশুদের আগামীর এই বাংলাদেশকে চালনা করার প্রত্যয়ে আবদ্ধ করুন। আর যারা এরকম পথে চলে গেছে আমি তাদের বিষয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ ইটস মাস্ট ভেরি কন্ট্রোভার্সি অ্যান্ড কমপ্লিকেটেড মোমেন্ট। বাট আমি চাই আজ থেকে 20 বছর পরে আমাদের যে জেনারেশনটা আছে তারা যেন এরকম পথ বেছে না নেয়। আপনি কি একবার চিন্তা করেছেন এই যে বিশাল অঙ্কের টাকা প্রতি বছর বিদেশে পাচার হয়ে যাচ্ছে, তাতে আমাদের দেশের মুদ্রামান কমে যাচ্ছে, দেশে দারিদ্রতা বেড়ে যাচ্ছে, বহির্বিশ্বে দারিদ্রতার যে একটা ব্যাড ইম্প্যাক্ট রয়েছে তা প্রকাশ পাচ্ছে। দেশের অর্থনীতিতে ডিফ্লেশন বা অথবা ইনফ্লেশন যেটাই বলেন না কেন, এর যে ইন্টারনাল অসামঞ্জস্যতাগুলো দেখা দেয় তা অনেকটা এই পাচার হওয়া টাকার প্রভাবের কারণেই হয়ে থাকে। আসলে আপনি 90,000 কোটি টাকা 1,000 টাকার নোট হিসেবে বিদেশে পাচার করতে পারবেন না। সে টাকাকে আপনাকে প্রথমে ডলারে কনভার্ট করতে হবে। এই হিউজ পরিমাণ টাকাকে যখন ডলারে রূপান্তর করবেন তখন নিশ্চয় ডলারের মানটা বেড়ে যাবে, আর আমাদের দেশের যে মুদ্রা রয়েছে সেই মুদ্রার মানটা কমে যাবে। দেশের দেশজ প্রোডাক্ট, কৃষি উপকরণ, পোশাক শিল্প রপ্তানি করে বিদেশ থেকে মূলত আমরা ডলার উপার্জন করে থাকি। যারা বিদেশে প্রবাসী ভাই বোনেরা রয়েছেন তারাই বিদেশে পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা অর্জন করে রেমিটেন্স হিসাবে আমাদের এই দেশে প্রেরণ করেন। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর সুধীজন যারা এদেশের উপার্জিত ডলারকে বিদেশে পাচার করে। আপনি চিন্তা করে দেখেন আমরা কত বড় বুদ্ধিমান জাতি যে কিনা এই কষ্টার্জিত ডলারকে আমরা বিদেশে পুনরায় পাচার করি। সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়া একটি ছোট দেশ ইউক্রেনকে দখল করে নিচ্ছে। ইউক্রেন চেষ্টা করছে তার নিজস্ব সত্তাকে টিকে রাখার জন্য, কিন্তু এই টিকে থাকাকে কেউ পুঁজি করে বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিল, টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে গেল, সেক্ষেত্রে টাকার মান তুলনামূলকভাবে হ্রাস পেল, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ধারা বজায় থাকলো। আপনি ভাবুন তো, আমাদের এই ছোট দেশকে পরাশক্তি কোনো রাষ্ট্র যদি দখল করে নেয়, আপনি কারো কাছে সাহায্য বা হেল্প পাবেন? আমার মনে হয় পাবেন না। ইউক্রেন তারই রোশনালে পড়ে আছে, কোনো দেশ হেল্প করছে না বা করতে পারছে না। তাই বিশ্বে একটি দেশকে টিকিয়ে রাখার জন্য সেই দেশের অর্থনীতিকে শক্তিশালী করা দরকার, এবং এই অর্থনীতিকে যদি আপনি শক্তিশালী করতে চান তাহলে আপনাকে এই ব্ল্যাক মানি বা অবৈধ টাকাকে রোধ করতে হবে বিদেশে পাচার করার হাত থেকে। আপনি যদি কন্টিনিউয়াসলি এই ধরনের প্রক্রিয়া চলতে থাকে তাহলে একটি দেশের অর্থনীতিতে বিরাট ধস নামাবার সম্ভাবনা থাকে। তো আমরা মূলধারায় ফিরে আসি, কালো টাকার সাদা কাহিনী। বিদেশ থেকে পণ্য আমদানি বা রপ্তানির ক্ষেত্রে কাগজপত্রে অনিয়ম করে দাম কম বা বেশি দেখিয়ে করের পরিমাণ কমিয়ে আনা হয়, আর এর মাধ্যমে যে অর্থটাকে সরিয়ে ফেলা হয় সেটাও এক ধরনের কালো টাকা। এই কালো টাকা দেশের অর্থনীতি কী ধরনের প্রভাব ফেলতে পারে তার কিছু পয়েন্ট আমি উল্লেখ করার চেষ্টা করব। প্রথমত, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করে। কালো টাকার কর আদায় না হওয়ায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়।
তৃতীয়ত, ব্যাংকিং ব্যবস্থার সাথে এই অর্থের কোনো সম্পর্ক থাকে না, তাই ক্ষুদ্র ব্যবসায়ী বা উদ্যোক্তারা ব্যাংকে ঋণ পেতে অনেক বেগ পেতে হয় বা ঋণ পাওয়ার ক্ষেত্রে তারা কঠিন সিচুয়েশনের সম্মুখীন হন। এই কালো টাকা বা ব্ল্যাক মানি মোট জাতীয় উৎপাদন জিএনপি ও মোট দেশজ উৎপাদন জিডিপি হিসেবের বাইরে থেকে যায়। এতে জাতীয় সঞ্চয়, ভোগ ও ব্যালিস্টিক অর্থনীতির অন্য হিসাব নিকাশগুলো ভুল পথে পরিচালিত হয়। অর্থনৈতিক হিসাব যথাযথ না হওয়ায় পরিকল্পনা ও নীতি নির্ধারণে তা বিরূপ প্রভাব ফেলে। মানুষের হাতে কালো টাকা থাকলে তাতে দেশে আরও দুর্নীতি বাড়ে, অপরাধ জগতে এ টাকা বেশি ব্যবহৃত হয় এবং ঘুষ প্রক্রিয়াটি বেগবান হতে থাকে। তবে অনেক সময় সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে গিয়ে, অর্থাৎ কোনো দ্রব্য যদি নাগালের বাইরে চলে যায়, তখন সরকার অতিরিক্ত ভোক্তা কর থেকে রক্ষা করার জন্য বা সেই ক্ষতিকে পুষে নিতে সহায়ক হতে পারে এই কালো টাকা। তো চলুন এবার দেখব কালো টাকার সাদা চেহারা। যারা কালো টাকার মালিক তারা সর্বদা তাদের এই অবৈধ সম্পদকে বৈধ করার চেষ্টা করে থাকেন, যাকে আমরা সাদাকরণ হিসাবে জানি। এই জন্য তারা বাজেটের দিকে তাকিয়ে থাকেন। ঠিক সেই সময় সরকারের অপ্রদর্শিত অর্থের আয়কর রিটার্ন ঘোষণা দিয়ে সেই অবৈধ কালো টাকাগুলোকে অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনার প্রক্রিয়া, যাকে মূলত সাদাকরণ বলেই আমরা জানি। আর এই প্রক্রিয়ায় মূলত কালো টাকাগুলো অর্থনীতির মূলধারায় যুক্ত হয়ে সাদা রূপ ধারণ করে। কালো টাকার কর জিডিপির হার বাড়ানোর পাশাপাশি সরকারের বাজেট ঘাটতি কমাতে সহায়তা করে। সেই সাথে অর্থনীতির চাপের প্রভাব কাটাতে সরকার কালো টাকাকে সাদা করার সিদ্ধান্ত নিয়ে থাকে। আর এই প্রক্রিয়ার মাধ্যমে যত অবৈধ বা কালো টাকা রয়েছে দেশের, তারা সেই সময়তে বাজেট পেশকালের ঠিক পূর্ব মুহূর্তে এরকম একটা সরকারের ঘোষণা আছে, আর এই ঘোষণার পরপরই দেশের অবৈধ টাকাগুলো সাদাকরণ প্রক্রিয়ার মধ্যে চলে যায় বা অনেক কালো টাকা সাদা হয়ে যায়। এটাই মূলত ছিল কালো টাকার সাদা চেহারা। তো আজকের এই ভিডিওটিতে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে ইললিগাল মানি, লিগ্যাল মানি, কালো টাকা এবং সাদা টাকার একটা বিস্তারিত বর্ণনা দেওয়ার। যদি আমার এই ভিডিওটি আপনাদের জীবনে চলার পথে কোনো সময় কাজে লাগে বা আপনাদের কোনো বিন্দুমাত্র যদি উপকারে এসে থাকে, তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হতে যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।